যুবতী মেয়ে আছে, সেই মেয়েরা ঘর থেকে বেরোতে পারছে না, এই যে একটা হুমকির মধ্যে আছে, এইটা তো কোনো সমাজ ব্যবস্থার মধ্যে আসলে হতে পারে না। আপনি বুঝতে পারছেন আমরা কিরকম আছি। ইতিমধ্যে আমাদের এক দিদির বক্তব্য শুনেছেন, তাকে জোরপূর্বক গত 2 দিন আগে হোলি ফ্যামিলি রিট্রিট হসপিটাল থেকে বের করে দেওয়া হয়েছে এবং বিগত 3 থেকে 4 দিনে এখন পর্যন্ত আমরা যেটা নোটিশ পেয়েছি 52 জন শিক্ষককে তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে। তাহলে আপনি বুঝতেই পারছেন আমরা কেমন আছি। বাইরে অনেক আমরা শিক্ষা প্রতিষ্ঠানের পদ থেকে তাকে বের করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যার উচ্চ পদস্থ রয়েছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তার চাকরি ছেড়ে দেওয়ার জন্য। ধন্যবাদ। আমি দাদার কথায় একটু কথা বলতে চাই, যে বিষয়টা এই চাকরিচ্যুত করা। দেখেন, আমরা কিন্তু বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন ছিল, আমি কিন্তু তাদের পক্ষে ছিলাম এবং তাদের সাথে মাঠে থেকেই আন্দোলনে অংশগ্রহণ করেছি, আমি সেটা দেখাতে পারবো। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে যাচ্ছে যে আমাদের সংখ্যালঘু যারা আছেন বিভিন্ন কর্মক্ষেত্রে, বিশেষ করে একটি মহল তাদেরকে জোরপূর্বক যে পদত্যাগ করানো হচ্ছে, আমি বলবো যে যদি তাদের অপরাধ থাকে তাহলে এখন যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এবং উপদেষ্টা মন্ডলী আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা আইনিভাবে, যদি তাদের অপরাধ থাকে আইনিভাবে আপনারা ব্যবস্থা করেন। একটা সাদা কাগজে স্বাক্ষর নিয়ে হাততালি দিয়ে পদত্যাগ করানো এর মতো লজ্জাজনক, নিন্দনীয় আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। সুতরাং আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা এই বিষয়গুলো সুন্দরভাবে দেখবেন এবং যদি তাদের কোনো অপরাধ থাকে তাহলে আপনাদের যে আমাদের বাংলাদেশের যে আইনি নিয়ম আছে সেইভাবে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। দয়া করে এভাবে আমাদের সনাতনীদের উপর অত্যাচার করবেন না। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পেশকৃত 8 দফা দাবিসমূহ আবারও উল্লেখ করছি। সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান ও ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করা। অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। সংখ্যালঘু হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নত করতে হবে এবং বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নত করতে হবে। দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথভাবে গ্রহণ করতে হবে। সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজের সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলের প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে। সংস্কৃত পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে। শারদীয় দুর্গাপূজায় 5 দিন ছুটি দিতে হবে। পাশাপাশি প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবের প্রয়োজনীয় ছুটি প্রদান করতে হবে। আমি সংক্ষেপে এই যে 8টি দফা আমরা আপনাদের সামনে পুনর্বার করে পেশ করলাম, আমি প্রত্যেকটি দফার একটু করে বিবৃতি দিতে চাই বা ব্যাখ্যা দিতে চাই যে কেন আমরা এই দফাগুলো পেশ করছি। তার মধ্যে 2 থেকে 3টি দফা আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ, যে আমরা বলেছি যে একটি সুরক্ষা আইনের প্রয়োজন আছে। আমি আবারও বলবো যে বাংলাদেশে যে ধর্মনিরপেক্ষতার মূলনীতিটি রয়েছে, 4টি মূলনীতির অন্যতম একটি নীতি হচ্ছে ধর্মনিরপেক্ষতা। কিন্তু এই ধর্ম আমাদের জানতে হবে, বা আমরা অনেকে জানি, ধর্মনিরপেক্ষতাকে রেফার করে আমরা যদি কোনো বিচার কার্যের জন্য প্রশাসনের কাছে সহায়তা চাই, আমরা কিন্তু তা পাবো না। কারণ সাম্প্রদায়িক সহিংসতার ভিত্তিতে যদি কেউ আক্রমণের শিকার হয় তাহলে কিন্তু এই বিষয়টি উল্লেখ করার জন্য নির্দিষ্ট কোনো আইন বাংলাদেশে নেই।
আমি আবারও বলছি, দণ্ডবিধি বা পেনাল কোডের আওতায় কোনো খুন কিংবা ধর্ষণের বিচার সম্ভব, কিন্তু এটি শুধুমাত্র তা নয়, অর্থাৎ এটি একটি ধারাবাহিকতা এবং প্রবণতা যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে সংখ্যালঘুরা ধর্মীয় সহিংসতার শিকার হয় এবং তার জন্য প্রয়োজন হচ্ছে একটি পরিপূর্ণ এবং সুনির্দিষ্ট আইন, যাতে করে একজন ভিকটিম আদালতের মাধ্যমে তার বিচার লাভ করতে পারে। এই যে আমরা বলছি যে বিচার হচ্ছে না, বিচার হওয়ার জন্য সুস্পষ্টভাবে একজন ভিকটিমকে বলতে হবে যে আমি কেন ভিকটিম হয়েছি, আমি সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়েছি। তো এটা আমাদের কাছে মনে হয় যে এটা একটা ক্রাইম নিড এবং অবিলম্বে এটার এই বিষয়গুলো আমাদেরকে প্রণয়ন করতে হবে। এবং সংবিধানের অনেক বিষয় প্রিন্সিপালস হিসেবে থাকে এবং অনেক কিছু কিন্তু আমরা চাইলেই রুল সেট হিসেবে রাখতে পারি না। এটা যেমন আমরা জানি, তেমনি ভাবে আমাদের আইন করার মাধ্যমে সেই বিষয়গুলোকে, অর্থাৎ যেগুলো প্রিন্সিপালস হিসেবে আছে সেগুলো রুল সেট হিসেবে নিয়ে আসতে হবে, যাতে করে যদি কেউ কোনো শ্রেণী কিংবা কোনো মানুষ যদি একটি দেশে তারা ভিকটিম হয়, তাহলে যাতে তাদের অধিকারটা সুপ্রতিষ্ঠিত হতে পারে। অর্থাৎ আমরা এখানে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আবেদন কেন করছি? আমরা জানি যে নারী ও বিচার নির্যাতনের জন্য আমাদের দেশে একটি আইন রয়েছে যেটি অত্যন্ত কার্যকরী। তার মাধ্যমে হয়তোবা নারী কিংবা শিশুর প্রতি নির্যাতন কমে যায়নি, কিন্তু এটা আমাদেরকে মনে রাখতে হবে, যদি কোনো দোষীকে আমরা সেই বিচারের আওতায় এনেছি, তার এক্সাম্পলি কিংবা দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে, অর্থাৎ এটি একটি দৃষ্টান্ত স্থাপন করছে। আমাদের তেমনি ভাবে এমন একটি কার্য করতে হবে, সেটি রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে হোক কিংবা নতুন যে সরকার আসবে তাদের মাধ্যমে যদি একটি আইন প্রণয়ন করা যায় যে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সহিংসতা, ধর্মীয় এবং সাম্প্রদায়িক সহিংসতার যে মানুষগুলো বলি হচ্ছে তাদের মাধ্যমে তারা যাদেরকে দোষী সাব্যস্ত করছে সেই মানুষগুলোকে যদি বিচারের আয়তায় জানা হয় এবং সেটা যদি দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়, তাহলে এই যে একটি ধারাবাহিকতা কিংবা যে প্রবণতা রয়েছে এটি আমরা মনে করি যে অনেকটাই কমে যেতে পারে। এবং তার জন্যই আমরা সকলে মিলে একাকার হয়েছি, এখানে আপনাদের সামনে এসেছি, আমাদের ভয়েসটা রেজ করছি, কনভে করছি আমাদের মেসেজে। আমাদের যে যা কিছু হচ্ছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা সবকিছুকে বাদ না দিই। এটা একটা জাতীয় ইস্যু, এটা সবাই অ্যাকনলেজ বা স্বীকার করুক, এবং এটা স্বীকার করার পরবর্তীতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেমন স্বীকার করেছেন, তেমনি ভাবে সবাই স্বীকার করুক, এবং তার পরবর্তীতে যে আইনি পদক্ষেপগুলো যার মাধ্যমে একজন ভিকটিম তার বিচার প্রতিষ্ঠা করতে পারবে, সেই বিষয়গুলো যেন প্রণীত হোক, এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ এবং আর্জি। ধন্যবাদ। সর্বপ্রথম আমি সাংবাদিক কিন্তু এবং সবাই যারা উপস্থিত আছে সবাইকে ধন্যবাদ জানাই আজকে আমাদের সংবাদ সম্মেলন উপস্থিত হওয়ার জন্য। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। দেখেন, ফিলিস্তিনে প্রত্যেকদিন মানুষের ঘুমটা ভাঙে ভীত সন্তুষ্ট মধ্য দিয়ে যে আমি আজকে বেঁচে থাকতে পারবো কিনা, আমার কোনো জানমালের ক্ষয়ক্ষতি হবে কিনা। আমরা এই মুহূর্তে এসে বাংলাদেশে ওইরকম ভীতি সন্তুষ্টির মধ্যে আছি। আমরা আমাদের পূজা মণ্ডপে পূজা অর্চনা করার সময় আমাদের বিভিন্ন রকম ভয়ভীতি নিয়ে আমাদের পূজা অর্চনা করা হয়, এবং বাহিরে কেন পাহারা দেওয়া লাগবে, এই একদম পাহারা যত না লাগে আমরা যত নির্ভয়ে আমাদের পূজা অর্চনা করতে পারি, সেই বিষয়ে আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি এই বিষয়টা দ্রুত ভাবে দেখেন। আরেকটা কথা বলি, আমাকে বলা হয়েছে যে তোমার বাড়ি ভাঙা হয়েছে কিনা, তুমি এই আন্দোলনে যুক্ত আছো কিনা। আমি একটা কথা বলি, আমার বাসা ফরিদপুরে, আমার সালতা থানার পাশে সদরপুর এবং মধুখালীতে দুইটা হিন্দুদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করছে। মধুখালীর ম্যাকচাম ইউনিয়নের বামন্দি গ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক উত্তম কুমার রায়ের বাড়িতে হামলা ও লুটপাট করেছে, পাশাপাশি ভাঙচুরও করা হয়েছে। ওই চিকিৎসকের ফার্মেসি ও বাড়ির কালী মন্দির ভাঙচুর করা হয়েছে। আরেকটা ঘটনা বলি, বাগাট ইউনিয়নের বাগাট বাজার এলাকায় অর্চনা বসুর একটি কাপড়ের দোকান, যা শেষ সম্বল একটা মুদির দোকানের মজুরি দোকান অথবা কাপড়ের দোকান, একটা মধ্যবিত্ত পরিবারের ইনকামের একটা সোর্স জায়গা, সেই জায়গায় যদি হামলা করা হয় তাহলে ওই পরিবারটা কিভাবে ভরণ পোষণ করবে। আরেকটা কথা বলা হচ্ছে যে আপনাদের গত 2 দিন ধরে আমাকে ব্যক্তিগতভাবে বলা হয়েছে যে এখন বন্যা হয়েছে, আপনাদের হৃদয় কাঁপে কিনা। আমি একটা কথা বলি, যদি ফিলিস্তিনের ওই ঘটনায় আমাদের হৃদয় কাঁপে, বন্যা হচ্ছে বাংলাদেশে, এটাও আমাদের হৃদয় কাঁপে। আমরা স্বপ্রণোদিত হয়ে
আমরা সমস্ত লোক নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো, এটা আমরা বলতে পারি। আমাদের যে কোনো ধরনের, যে কোনো ধর্মের যদি কোনো নিন্দনীয় ঘটনা ঘটে, আমাদের অবশ্যই হৃদয় কাঁপে এবং আমরা স্বপ্রণোদিত ভাবেই পাশে দাঁড়াতে চাই। ধন্যবাদ সকলকে। আমরা ইতোমধ্যে লক্ষ্য করেছি যে বাংলাদেশে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মকর্তাদের কর্মচারীদেরকে জোরপূর্বক পদত্যাগ ও পদ থেকে অব্যাহতি করানো হচ্ছে, যেটা পুরোটাই ষড়যন্ত্রমূলক, ষড়যন্ত্রের সহিত করানো হচ্ছে। তো আমরা এই জোরপূর্বক পদত্যাগ ও ষড়যন্ত্রের বিরোধিতা করি এবং এর অস্বীকার করি। বর্তমান বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, যে ঘটনাগুলো ঘটছে, বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা যারা যারা রাজনীতির সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনোভাবে জড়িত না, তাদের পদগুলো এবং তাদের যে দায়িত্বে তাদেরকে পুনর্বহাল করা হোক, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ। ওকে, ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে, এখন আমাদের মাঝে কিছু বলবে আমাদের একজন সমন্বয়ক অনুপম দাস। ধন্যবাদ সকলকে। আজকে আমাদের সনাতনী অধিকার আন্দোলনের যে প্রেস কনফারেন্স, এখানে যারা উপস্থিত হয়েছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি মিডিয়ার সমস্ত সাংবাদিক বৃন্দকে। তো আমরা দেখতে পাই যে সেই বিগত স্বাধীনতার পর থেকেই আমরা আমাদের সংখ্যালঘুদের অধিকারের জন্য আমরা বিভিন্ন সময় রাজপথে নামি, আমাদের সনাতনীদের অধিকারের জন্য আমরা বিভিন্ন সময় রাজপথে নামি। আমরা বিভিন্ন সময় দেখতে পাই সেই স্বাধীনতার পরবর্তী সময় থেকে বা সেই 1947 সালের দেশ ভাগের পর থেকে আমরা বিভিন্ন সময় দেখতে পাই এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে বারবার নির্বাচন করা হয়। এদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে বিভিন্নভাবে কথা দিয়ে সেই কথা রাখা হয় না, তাদেরকে একটা প্রহসনের পাত্র তৈরি করা হয়েছে। আমরা সেই বিগত এবারও যখনই এদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, তখন এই বলির পাঠা হয়েছে আমাদের